2026 এসে পড়তে যেতে চান কিন্তু বুঝতে পারছেন না কোন দেশটা হবে আপনার জন্য বেস্ট, ইউকে নাকি অস্ট্রেলিয়া? কোন দেশে পার্ট টাইম জব অপরচুনিটি বেশি, কোন দেশে বাসা ভাড়া কম, কোন দেশে খরচ কত, কোন দেশে টিউশন ফি কত, এবং দিন শেষে অর্থাৎ পড়াশোনা শেষ করে কোন দেশে পিআর পাওয়ার পসিবিলিটিটা কেমন? আজকের এই ভিডিওতে আমি এমনভাবে দুইটা দেশ নিয়ে কম্পারিজন করব যাতে আপনার সব কনফিউশন, সব প্রশ্ন, সবকিছু দূর হয়ে যায়। এবং ভিডিওর শেষে আমি বলবো 2026-এ এসে কোন দেশটি হতে পারে বেস্ট স্টাডি ডেস্টিনেশন ফর বাংলাদেশি স্টুডেন্টস। ইউকের কথা যদি আমি বলি, এটা হচ্ছে একটি সমাদৃত, বিস্তৃত এবং অত্যন্ত সুপরিচিত একটি দেশ, যেখানে অনেক অনেক টপ ক্লাস ইউনিভার্সিটি আছে, যেমন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ। অস্ট্রেলিয়ার কথা যদি বলি, সেইখানেও অনেক ইউনিভার্সিটি আছে, অনেক বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটি আছে এবং অনেক টপ ক্লাস ইউনিভার্সিটিও আছে। ইউনিভার্সিটি অফ মেলবোর্ন, ইউনিভার্সিটি অফ সিডনি। বাজেট ফ্রেন্ডলির কথা যদি বলতে চাই, ইউনিভার্সিটি অফ তাসমানিয়া। আর আমি যদি টিউশন ফির কথা বলতে চাই, ইউকেতে আপনি যদি লন্ডনের মধ্যে আসতে চান, তাহলে আপনাকে টিউশন ফির জন্য গুনতে হবে 12,000 থেকে 16,000 পাউন্ড। কোর্স অনুযায়ী এটা বেরি করে। আর যদি আপনি অস্ট্রেলিয়াতে যেতে চান, আপনার টিউশন ফি বেরি করবে 18,000 থেকে 30,000 অস্ট্রেলিয়ান ডলার। সো এই ক্ষেত্রে একাডেমিক রেপুটেশনের দিক থেকে আমি ইউকেতে এগিয়ে রাখতে চাই অস্ট্রেলিয়ার দিক থেকে। এবং টিউশন ফি যদি কম্পেয়ার করেন, তাহলে টিউশন ফি অনুযায়ী ইউকের মেইন সিটিগুলা যেইগুলা, সেইগুলাতে যদি আসেন আপনি, তাহলে অস্ট্রেলিয়াতে আপনি কিছু টাকা কমে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন ইউকে না এসে। তারপরে আসেন পার্ট টাইম কাজ। পার্ট টাইম কাজ আপনি ইউকেতে পারমিশন পাবেন যদি আপনি ব্যাচেলারের জন্য আসেন 20 আওয়ার এ উইক। অস্ট্রেলিয়াতে তাদের একটি রুলস আছে, সেটা হচ্ছে 48 আওয়ার এ ফর্টনাইট। ফর্টনাইট মানে হচ্ছে 14 দিন। সো আমরা যদি 14 দিনকে 2 ভাগ করি, 7 দিন 7 দিন 14 দিন, তাহলে আপনি 24 ঘন্টা প্রতি সপ্তাহে কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আবারও আমি অস্ট্রেলিয়াকে জয়ী হিসেবে রাখতে চাচ্ছি, কারণ ইউকেতে আপনি কাজ করতে পারবেন 20 ঘন্টা, অস্ট্রেলিয়াতে আপনি 4 ঘন্টা বেশি কাজ করতে পারবেন। দুটো দেশের মধ্যেই একটা জিনিস কমন, সেটা হচ্ছে আপনার টার্ম টাইমে আপনাকে এই রুলসটা ফলো করতে হবে, 20 ঘন্টা 24 ঘন্টার রুল। এবং আপনি যখন ব্রেক টাইম পাবেন, অর্থাৎ হলিডে টাইম পাবেন, তখন আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন যে কোনো জায়গায়, যে কোনো দেশে। এখন আসি রেন্ট নিয়ে। আপনি যদি বাসা ভাড়া নিয়ে ইউকেতে থাকতে চান, তাহলে আপনার পড়বে 600 থেকে 1000 টাকার মধ্যে যদি আপনি সিঙ্গেল থাকেন। আর যদি আপনি শেয়ার বেডরুমে থাকেন, তাহলে হয়তোবা কিছুটা কমে আসতে পারে। আর আমি যদি অস্ট্রেলিয়ার কথা বলি, মেলবোর্নে বাসা ভাড়া অনেক হাই। মেলবোর্নে আপনি 1100 থেকে 1500 কিংবা 1600 অস্ট্রেলিয়ান ডলার চলে যাবে। তারপরে আমি যদি খাবার দাবারের বিষয়টা কম্পেয়ার করি, আপনি যদি লন্ডনে থাকতে চান, আপনার খাবার দাবার বা গ্রোসারিজ সবকিছু মিলিয়ে মাসে খরচ হবে 180 পাউন্ড থেকে 300 পাউন্ডের ভিতরে। এভারেজ আমি একটা হিসাব দিয়েছি। এবং অস্ট্রেলিয়াতে যদি আপনি কম্পেয়ার করেন, অবভিয়াসলি 250 থেকে 300 সামথিং এরকম হয়ে যাবে। এখন আসি ট্রান্সপোর্ট। আসলে গাড়ি ভাড়ার যে বিষয়টা, সেটা সম্পূর্ণই আপনার উপরে নির্ভর করে, আপনি কতটুকু গাড়িতে চড়ছেন, কতটুকু যাচ্ছেন। তবে আমি যদি একটা ব্রিফ আইডিয়া দেই, আপনি যদি বাস কার্ড কিনে নেন মান্থলি কিংবা রেল কার্ড কিনে নেন ইয়ারলি, সেই ক্ষেত্রে আপনি একটা হিউজ ডিসকাউন্ট পাবেন, সেটা ইউকে হোক কিংবা অস্ট্রেলিয়া হোক। এখন আসা যাক পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট নিয়ে। আপনি যদি ইউকেতে ব্যাচেলারে কিংবা মাস্টার্সে আসেন, আপনার কোর্স শেষ করার পরে আপনাকে 2 বছর এবং নতুন নিয়মে করা হচ্ছে 18 মাস। আপনাদের মাথায় রাখতে হবে 1.5 বছর কিংবা 2 বছর আপনারা পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন কোর্স শেষ করার পরে। আর আপনি যদি অস্ট্রেলিয়াতে যান, ব্যাচেলারের জন্য আপনি অস্ট্রেলিয়াতে পাবেন 2 থেকে 4 বছর, মাস্টার্সের জন্য পাবেন 3 থেকে 5 বছর, পিএইচডির জন্য পাবেন 4 থেকে 6 বছর। এখন আসা যাক এশিয়ান কমিউনিটি নিয়ে। ইউকের মধ্যে এই একটা সুবিধা, সেটা হচ্ছে এশিয়ান কমিউনিটি হিউজ। আপনি যেই জায়গায় থাকেন না কেন, আপনি বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান অনেকগুলা মানুষ পেয়ে যাবেন। আপনারা রাস্তাতে বের হলেই দেখতে পাবেন আপনাদের পরিচিত মুখ। এবং অস্ট্রেলিয়াতে যদি আমি কম্পেয়ার করি, এশিয়ান কমিউনিটি তেমন একটা ছিল না, বা স্লাইটলি কিছুটা ছিল, কিন্তু এখন রিসেন্টলি 2024 থেকে শুরু করে যেই পরিমাণ স্টুডেন্ট ভিসা অস্ট্রেলিয়া দিচ্ছে, অলমোস্ট 2024 থেকে 25-এ 98% রেশিও ছিল বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। বুঝতে পারছেন তারা ঠিক কতটুকু ভিসা প্রোভাইড করেছে। সেই ক্ষেত্রে বাংলাদেশি কমিউনিটি, এশিয়ান কমিউনিটি অনেকটাই বিল্ড আপ হয়েছে অস্ট্রেলিয়াতে। এখন আসি সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটার জন্য হয়তো বা আপনারা এতক্ষণ যাবত আমার ভিডিওটা দেখছেন, সেটা হচ্ছে পিআর অপরচুনিটি। অর্থাৎ শুদ্ধ বাংলায় আমরা যেটাকে বলি লিগেল হওয়া। আমরা যে একটা দেশে যাচ্ছি, সেই দেশে কি আমরা লিগেল হতে পারবো? এই ক্ষেত্রে আমি যদি ইউকের কথা বলি, পিআর পাওয়াটাই অনেকটাই কঠিন। শুধু কঠিন না, কিছু কিছু ক্ষেত্রে অনেকটা অসম্ভবই হয়ে দাঁড়ায়। কারণ ইউকের যে রুল, সেইটা হচ্ছে প্রথমে আপনি স্টাডি করতে আসবেন 3 বছর, তারপরে আপনাকে গ্র্যাজুয়েট ভিসায় যেতে হবে, সেটা হতে পারে 2 বছর, 5 বছর। তারপরে আপনি স্পন্সরশিপ নিয়ে আরও 5 বছর ওয়ার্ক পারমিটে কাজ করবেন, তারপরে হবে আপনার 10 বছর। তারপরে আপনি এলিজিবল হবেন আইএলআর এর জন্য অ্যাপ্লাই করার জন্য। আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হচ্ছে কিছুটা সেম, কিন্তু অস্ট্রেলিয়াতে আরেকটু সহজ। সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসার পরে
485 গ্রাজুয়েট ভিসা, তারপরে স্কিল মাইগ্রেশন, তারপরে পিআর। আর অস্ট্রেলিয়ার পিআরটা হচ্ছে পয়েন্ট ভিত্তিক পিআর। আপনাকে কোর্স কমপ্লিট করলে এত পয়েন্ট দেওয়া হবে, যদি ক্রিমিনাল রেকর্ড না থাকে এত পয়েন্ট দেওয়া হবে। এইভাবে তাদের একটা পয়েন্ট ভিত্তিক পিআর পদ্ধতি চালু আছে। এই পয়েন্ট যখন আপনার যতটুকু দরকার, মনে করেন 300 কিংবা 350 এরকম পয়েন্ট দরকার, আপনি যদি এলিজিবল হয়ে যান তখনই আপনি পিআর পেয়ে যাবেন। অবশ্যই এই স্টেজগুলা পার করার ফলে যদি আপনার লক্ষ্য থাকে সহজে স্টাডি কমপ্লিট করা, তাড়াতাড়ি স্টাডি কমপ্লিট করা এবং বিশ্বমানের একটা ডিগ্রি অর্জন করা, তাহলে ইউকে হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। আপনি যদি চান পার্ট টাইম কাজের অপরচুনিটি বেশি পেতে এবং দীর্ঘমেয়াদী একটা পিআর পেতে, তাহলে ইউকে থেকে অস্ট্রেলিয়া হতে পারে আপনার জন্য বেস্ট স্টাডি ডেস্টিনেশন। তো থ্যাংক ইউ এভরিওয়ান। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে যে স্টুডেন্ট ভিসা যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু কনফিউশন কোন দেশে যাবে তাদেরকে দেখিয়ে যেতে ভুলবেন না। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।